শুরুতে দেখা যায় সিনেমার প্রধান চরিত্র গাড়ি থেকে নেমে একটি জেলখানার দিকে অগ্রসর হচ্ছে। এখানে তার নাম হচ্ছে আনোয়ার এবং সে একজন সাইকোলজিস্ট। সে থানায় এসেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপার রবি নামক একজন সাইকো কিলারের সাথে দেখা করতে, যে কিলার 14টি খুন করেছে এবং আগামী সপ্তাহে তার ফাঁসি হবে। আনোয়ার রবির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এই কাজগুলো কেন করেছো? তোমার কি কোনো মানসিক সমস্যা ছিল? রবি জানায়, আমার কোনো মানসিক সমস্যা ছিল না, আমি মানুষকে মেরে পরম আনন্দ পেতাম। হাতুড়ি দিয়ে যখন তার মাথায় বাড়ি দিতাম তখন মাথার খুলি ভাঙার আওয়াজ আমার খুব ভালো লাগতো। লোকেরা যখন লাশটি দেখে হাহাকার করত তখনও আমার খুব ভালো লাগতো। আনন্দের কারণে আমি মানুষ মারতাম। এরপর আনোয়ার সেখান থেকে এসে এই সব ঘটনা তার নোটে লিপিবদ্ধ করে। সে আসলে বিভিন্ন সাইকো কিলারের মানসিক অবস্থা বোঝার জন্য তাদের তথ্য সংগ্রহ করছিল। এরপর আনোয়ার তার একজন রোগীকে কিছু পরামর্শ দিয়ে তার স্ত্রী ফাতেমা এবং মেয়ের সাথে বাড়ি চলে আসে। তখন তার বন্ধু, যে একজন পুলিশ অফিসার, সে আনোয়ারকে ফোন করে বলে তার সাথে আগামীকাল দেখা করতে। পরদিন আনোয়ার দেখা করতে যায়। সেই পুলিশ অফিসারের নাম ছিল আনিল। আনিল আনোয়ারকে বলে, তুমি যদি কনসালটেন্ট ক্রিমিনোলজিস্ট পদে চাকরিটি পেতে চাও তাহলে তোমাকে এর উপর একটি কোর্স করতে হবে, কিন্তু তোমার বয়স তো অনেক বেশি, তুমি তো এটা এখন করতেই পারবে না। তখন আনোয়ার বলে, আমার এই কোর্স করার কোনো দরকার নেই, আমি পিএইচডি করছি, এর জন্য তোমার কিছু সাহায্যের প্রয়োজন। আমি তোমার সাথে কিছু কেসের সরাসরি ইনভেস্টিগেশন করতে চাই, তাহলে এটি আমার পিএইচডিতে অনেক হেল্প করবে। আনিল বলে, আগামী কেসের তদন্তে তোমাকে সাথে নিয়ে যাব। এরপর আনোয়ার তার গাড়ি নিয়ে বাসায় আসার সময় একটি দোকানের পাশে গাড়ি থামিয়ে সিগারেট ধরায়। তখনই রাস্তার এক পাগল লোক তার কাছে আসলে সে তাকে টাকা দিয়ে বলে, নিন, এইটা দিয়ে চা খান। লোকটি তখন একা একা বলতে থাকে, সিজার, আজকে রাতেই তুমি ঠিক মতো ঘুমিয়ে নাও, সামনেই তোমার নির্ঘুম রাত কাটাতে হবে। এই কথা শুনে আনোয়ার খুবই টেনশনে পড়ে যায়। সে চিন্তা করতে থাকে, নিশ্চয়ই সামনে বড় কিছু ঘটতে যাচ্ছে। এরপর সিন শিফট হয়। আমরা দেখতে পাই পুলিশের দুইজন লোক অনেক রাতে বাড়ি ফিরছিল। একজন তার বাড়িতে চলে যায়, বাকি একজনের বাড়ি একটু সামনে থাকায় সেও তার বাড়ির দিকে যাচ্ছিল। তখনই রাস্তার সব লাইট নিভে যায় এবং সামনে একটি কালো গাড়ি দেখা যায়, যেটার ভেতরে হঠাৎ লাল লাইট জ্বলছিল। পুলিশের সেই লোক গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তখনই তার সামনে নেকড়ের মুখোশ পরা একজন লোক চলে আসে এবং পেছন থেকে কে একজন তার দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিনে আমরা দেখতে পাই দুজন লোক একটি লাশ দেখতে পায় এবং তারা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে এসে দেখতে পায় গত রাতে যেই পুলিশ অফিসার নিখোঁজ হয়েছিল সেটি সেই পুলিশ অফিসারের লাশ। তখনই আনিল আনোয়ারকে ফোন করে ক্রাইম স্পটে আসতে বলে। আনোয়ার ক্রাইম স্পটে আসলে আনিল বলে, অফিসারের নাম ছিল আব্রাহাম কোশি। সে রাতে বাসায় না আসায় তার ওয়াইফ খুবই প্যানিকড হয়ে যায়। তার মোবাইলে ফোন করে কোনো খোঁজ পাচ্ছিল না। সকালে এক দুধওয়ালা রাস্তায় মোবাইলটি পেয়ে তাদের বাসায় গিয়ে জানালে আব্রাহামের ওয়াইফ সরাসরি কন্ট্রোল রুমে ফোন দেয়। এরপর কিছু ওয়ার্কার এখানে লাশটি দেখতে পায়। তখন ফরেন্সিকের লোকজন এসে বলে, এখানে কোনো ক্লু পাওয়া যায়নি, খুনি অনেক তীক্ষ্ণ একটি পারফিউম ব্যবহার করায় ডগ স্কোয়াড দিয়েও কিছু হবে না। এরপর আনোয়ার লাশটি দেখে বলে যে এই খুনটা করেছে তার এখানে লাশটি ফেলে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল লাশটি যাতে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে লাশ মর্গে নিয়ে গেলে ডাক্তার জানায় খুনি খুবই হিংস্র। সে প্রথমে চোখগুলো তুলে ফেলেছে, তারপর তার হার্ট খুলে বের করে এনেছে। খুনি এই সব করেছে মানুষটি জীবিত থাকা অবস্থায়, শরীরে আর কোথাও কোনো আঘাত নেই। হার্ট খুলে নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। সেখানে আগমন ঘটে পুলিশের আরেকজন বড় অফিসার, যার নাম হচ্ছে মারিয়া। সে আনিলকে তাড়াতাড়ি একটি রিপোর্ট বানিয়ে দিতে বলে যাতে কমিশনারকে সেটি জানাতে পারে। এরপর মারিয়া আনোয়ার সাথে পরিচিত হয়ে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় খুন কেন হয়েছে? আনোয়ার বলে, ম্যাম, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা। মার্ডারাররা অনেক আগে থেকে প্ল্যান করেছে। এখানে খুনি হয়তো প্রতিশোধ নিয়েছে, নয়তো খুনি মানসিকভাবে অসুস্থ। এরপর মারিয়া পুলিশ কমিশনারের সাথে কথা বলে। পুলিশ কমিশনার জানায় কেসটা তাড়াতাড়ি সমাধান করতে, কারণ যে মারা গিয়েছে সে একজন ডিএসপি ছিল। আব্রাহাম যেখান থেকে কিডন্যাপ হয়েছিল আনোয়ার এবং আনিল সেখানে যায়, কিন্তু সেখানেও তারা কোনো ক্লু খুঁজে পায় না। তারা বলতে থাকে একটি মানুষকে তুলে নিয়ে গেল কিন্তু কেউ কোনো শব্দ পায়নি। আর তারা এত শান্তভাবে একজন পুলিশ অফিসারকে কিভাবে তুলে নিয়ে গেল? তারা থানায় ফিরে আসে। সেখানে ডাক্তার তাদের ফাইনাল রিপোর্টটি দেয় এবং বলে লাশের শরীরে অনেক বেশি ঘুমের ওষুধের নমুনা পেয়েছি। এরপর সিন চলে যায় আনোয়ারের অফিসে, যেখানে আনোয়ার খুনের ধরন দেখে নিজেই ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে অনেক ঘাটাঘাটি করে আনিলকে রাতে ফোন দিয়ে জানায় আপনি তাড়াতাড়ি একটি রেড অ্যালার্ট জারি করে দিন যাতে সব পুলিশ অফিসার সাবধান হয়ে যায়, কারণ তার টার্গেট শুধু পুলিশরাই। সে একজন সিরিয়াল কিলার। এত রাতে ফোন করে আনিল আনোয়ারের কথা কানেই নেয় না, বলে এত টেনশন না করে ঘুমিয়ে যাও। অন্যদিকে কিছু পুলিশ মিলে রাস্তায় প্রতিদিনের মতো টহল দিচ্ছিল। হঠাৎ তাদের অফিসার ফোনে কথা বলতে বলতে একটু দূরে চলে আসে এবং দেখতে পায় একটি কালো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। সে সামনে যেতে গাড়ির ভেতরে লাল লাইট জ্বলে ওঠে। সে গাড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে এখানে? তখন তার সামনে নেকড়ের মুখোশ পরা একজন চলে আসে এবং পেছন দিক থেকে একজন বলে ওঠে হ্যালো। এবার আমরা বুঝতে পারি আরেকজন পুলিশ অফিসার কিডন্যাপ হলো। ক্রাইম সিনে অন্য সবাই ইনভেস্টিগেশনের জন্য আসলে সেখানে ওই
পুলিশ অফিসারের মোবাইল খুঁজে পায়। সারা রাত ধরে পুলিশ টহল দেয়, সিসি ক্যামেরা দিয়ে পুরো এরিয়ার উপর নজর রাখার পরও তারা কোনো ক্লু পায় না। আনিল মারিয়াকে গিয়ে বলে, আনোয়ার আমাকে ফোন করে বলেছিল আমরা যাতে রেড অ্যালার্ট জারি করে দেই, কারণ এই খুনি টার্গেট শুধু পুলিশ। আমি তার কথা শুনিনি, শুনলে আর এমনটা হতো না। এরপর সিন শিফট হয়, সেখানে মারিয়া তার গাড়ি নিয়ে থানায় আসে। সে থানার ভেতরে চলে গেলে তার ড্রাইভার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে থানার পেছনে গিয়ে ভয় পেয়ে যায়। সে দেখতে পায় একজনের লাশ পড়ে আছে এবং তার পাশে রয়েছে একটি মূর্তি। এরপর থানার সবাই সেখানে আসে এবং দেখতে পায় গত রাতে যে পুলিশ অফিসার নিখোঁজ হয়েছিল এটি তারই লাশ। এই লাশের চোখ উপড়ে ফেলা হয়েছে এবং হার্ট বের করা হয়েছে। মারিয়া আনোয়ারকে ডাক দিয়ে বলে, তুমি ঠিকই ছিলে, এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, যার টার্গেট শুধু পুলিশ অফিসাররাই। তারা সবাই থানার ভেতরে গিয়ে ওই দিনের সেই রাস্তার সকল সিসি ক্যামেরা ফুটেজ চেক করে, কিন্তু তারা কোনো ক্লুই খুঁজে পায় না। হঠাৎ আনোয়ার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় একটি মূর্তির গাড়ি সেখান দিয়ে চলে যাচ্ছে। সে জানতো এই মূর্তিটির পূজা 3 দিন আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর আনোয়ার বুঝতে পারে তাদের সিসি ক্যামেরা সহ পুরো সিস্টেম হ্যাক হয়ে গিয়েছে। খুনি তাদের সিসি ক্যামেরা ফুটেজে 3 দিন আগের ফুটেজ রেখে দিয়েছে আর সেই দিনের ফুটেজ ডিলিট করে দিয়েছে। তারা লাশের পাশে যে মূর্তিটি পেয়েছিল সেটিকে নিয়ে আসে, কিন্তু তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পায় না। আর সেই মূর্তিটিতে মূর্তি প্রস্তুতকারক কারো সিগনেচারই ছিল না। সে মূর্তিটি ছিল ন্যায় বিচারের মূর্তি, যেটি আমরা আদালতে দেখতে পাই। কিন্তু আদালতে থাকা মূর্তির চোখ বাঁধা থাকে সব সময়, কিন্তু এখানে মূর্তিটির চোখটি খোলা ছিল এবং চোখ দুটি ইচ্ছে করে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে খুনি যেই হোক সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিল, তাই এখন সে পুলিশের উপর প্রতিশোধ নিচ্ছে। এরপর আনোয়ার এন্ড্রু নামের তার একজন পরিচিত ছোট ভাইকে থানায় নিয়ে আসে। এন্ড্রু ছিল হ্যাকিং এ অসাধারণ পারদর্শী। এন্ড্রু থানার কম্পিউটার চেক করে জানায় সিসিটিভির ভিডিও ডিলিট করা খুবই সোজা, তবে সেই জায়গায় অন্য একটি ভিডিও অ্যাড করতে হলে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনারা যেই হ্যাকিং এর শিকার হয়েছেন তা অবশ্যই কোনো এক্সপার্ট হ্যাকারই করেছে, আর এতক্ষণে তো হ্যাকারের কাছে আপনাদের সকলের মোবাইলের সব তথ্য চলে গিয়েছে। মারিয়া এন্ড্রুর দক্ষতা দেখে পুলিশ হত্যা কেসে তদন্তের সাথে তাকে যুক্ত করে দেয়। এরপর আনোয়ার এবং আনিল বিভিন্ন মূর্তির দোকানে গিয়ে লাশের পাশে পাওয়া মূর্তি সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। একজন দোকানি তাকে জানায় এইসব মূর্তি খুবই কম বিক্রি হয়, আর এই মূর্তিতে দেখা যাচ্ছে চোখগুলো খুবই সুন্দর করে বানানো হয়েছে। অর্ডার দিয়ে না বানানো হলে কেউ এভাবে মূর্তিটা বানাতো না। আপনি আমাদের কাছে খোঁজ না করে যারা মূর্তি তৈরি করে তাদের কাছে খোঁজ নিলে ভালো হবে। সিন শিফট হয় একটি সাব পুলিশ স্টেশনে, যেখানে একজন মেয়ে আসে। সে কনস্টেবলকে জানায় পুলিশ ফেসবুকে নীতি দেবতার মূর্তি নিয়ে যে পোস্ট করেছিল সেই মূর্তিটা সম্পর্কে তার কিছু কথা আছে, কিন্তু কনস্টেবলটি মেয়েটিকে কোনো পাত্তা দেয় না, কারণ সে মূর্তিটি সম্পর্কে কিছুই জানতো না। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। কোচি পুলিশ এই সংবাদটি জানতে পেয়ে সেই সাব পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে কোনো সিসি ক্যামেরা না থাকায় তারা মেয়েটির আর কোনো খোঁজ পায় না। এরপর সিনে আনোয়ার ফাতেমার সাথে মূর্তিটি নিয়ে কথা বলতে থাকে। তখন ফাতেমা আনোয়ারকে জানায়, তুমি দা ভিঞ্চি কোড সম্পর্কে শুনোনি? এই মূর্তিটি খুনি যদি নিজে না বানিয়ে থাকে আর এটি যদি অন্য কোনো শিল্পী বানিয়ে থাকে, তাহলে অবশ্যই মূর্তিটিতে কোনো না কোনো সিগনেচার রয়েছে, কারণ কোনো শিল্পী তার সৃষ্টিকে নিজের সিগনেচার ছাড়া বিক্রি করে না। আনোয়ার তখন জানায় এই মূর্তির ক্ষেত্রে হয়তো তার ব্যতিক্রম হয়েছে। মূর্তিটা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি কিন্তু কোনো সিগনেচার পাইনি। এরপর সিন শিফট হয় পুলিশের মিটিং রুমে। সেখানে মারিয়া পুলিশের সব অফিসারকে জানায়, আজ রাতে আমরা একটি অপারেশনে যাচ্ছি। আমরা দুজন করে টিম হয়ে কোচির বিভিন্ন নির্জন রাস্তায় হাঁটবো। এই সময় আমরা একজন আরেকজনের সাথে ফোনে কানেক্ট থাকবো এবং আপডেট দিতে থাকবো। একজন অন্যজনের কাছে কোনো সাড়া না পেলে দ্রুত তার কাছে চলে যাব। এরপর মারিয়ার নির্দেশে সেদিন রাতে সবাই টহলে নেমে যায়। মারিয়ার টিমমেট থাকে তার ড্রাইভার পলসন, অন্যদিকে আনিল এবং আনোয়ার একসাথে টহল দিতে থাকে। হঠাৎ মারিয়া বুঝতে পারে কেউ একজন তাকে ফলো করছে। তখন তার পেছনে থাকা পলসনকে জিজ্ঞেস করলে পলসন জানায় সাদা একটি মাইক্রোবাস ঠিক আপনার পেছন পেছন যাচ্ছে। মারিয়া পলসনকে তৈরি হতে বলে। মাইক্রোবাসটি আস্তে আস্তে মারিয়ার কাছে গেলে সেখানে কিছু মদ্যপ ছেলেকে দেখা যায়। তারা মারিয়াকে বিভিন্ন বাজে ইশারা দিচ্ছিল। তখন মারিয়া বুঝতে পারে এরা আসলে সেই সাইকো কিলার না, এরা রাস্তার নেশাখোর ছেলে পেলে। মারিয়া তার পিস্তলটি দেখালে ছেলেগুলো ভয় পালিয়ে যায়। এরপর সে পলসনকে কল করতে থাকে, কিন্তু পলসন কোনো সাড়া দিচ্ছিল না। তখনই মারিয়া বুঝতে পেরে যায় পলসনকে হয়তো সেই কিলাররা তুলে নিয়ে গিয়েছে। মারিয়া দৌড়ে পলসনের লোকেশনে গিয়ে দেখতে পায় পলসনের মোবাইল রাস্তায় পড়ে আছে এবং সে সেই জায়গা থেকে উধাও। সিন থানায় শিফট হয়। সেখানে পলসনের সাথে থাকা ক্যামেরাটি পর্যবেক্ষণ করে তারা দেখতে পায় প্রথমে নেকড়ের মুখোশ পরে কেউ একজন পলসনের সামনে এসেছে। পেছন থেকে একজন হ্যালো বলছে। এরপরই পলসন কিডন্যাপ। তারা বুঝতে পারছিল না ওরা কিভাবে এত সহজে পুলিশদের নিয়ে যাচ্ছে। এরপরে সিন চলে যায় আনোয়ারের বাড়িতে। সেখানে দুজন ছেলে এসে ফাতেমাকে জানায় অনলাইন থেকে তারা যে ফ্রিজ অর্ডার করেছিল তারা সেটির ডেলিভারি নিয়ে এসেছে। ফাতিমা জানায় তারা কোনো ফ্রিজ অর্ডার করেনি, তবে ডেলিভারি বয় দুজন আনোয়ারের বাড়ির ঠিকানা দেখায়।
এবং বলে স্যার হয়তো আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাকে কিচ্ছু জানায়নি। এরপর ফাতিমা ফ্রিজটি ঘরে নিয়ে আনোয়ারকে ফোন করে জিজ্ঞেস করে সে কোনো ফ্রিজ অর্ডার করেছে কিনা। আনোয়ার জানায় সে কোনো ফ্রিজ অর্ডার করেনি। তখন ফাতিমা বলে অন্য কেউ হয়তো আমাদের সারপ্রাইজ দিতে এটি পাঠিয়েছে। ফাতিমা ফ্রিজটি খুলে চিৎকার দিয়ে ওঠে। সে দেখতে পায় ফ্রিজের জায়গায় পলসনের চোখ এবং হাড়বিহীন লাশ। এরপর আনোয়ার দ্রুত বাড়িতে চলে আসে। অন্যদিকে মারিয়া ফরেনসিক টিম সহ আনোয়ারের বাড়িতে চলে আসে। কিলার বিষয়টি পার্সোনাল ভাবে নিয়ে ফেলেছে। অন্যদিকে ফরেনসিক টিম ফ্রিজের বক্সটি পরীক্ষা করে একটি আঙুলের ছাপ খুঁজে পায়। আঙুলের ছাপটি ক্রিমিনাল ডেটাবেজের সাথে মিলালে কোকেন সামি নামক একজন ভয়ঙ্কর ক্রিমিনালের সাথে ম্যাচ করে যায়। আনিল জানায় সামির তো জেলে আছে, ও কিভাবে এসব করবে। পুলিশের একটি টিম সামিরকে খোঁজার কাজে লেগে যায়। সামিরের জেলে গিয়ে জানতে পারে পলসন সহ আরো কয়েকজন পুলিশ সামিরকে গ্রেফতার করেছিল। তখন সামির তাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আর সে অনেক বিপজ্জনক ক্রিমিনাল। ও এসব খুনে জড়িত থাকতেও পারে। সে কয়েকদিন আগে জামিনে বেরিয়েছে। অন্য পুলিশ সদস্যরা অনেক খুঁজেও সামিরের কোনো খোঁজ পাচ্ছিল না। অন্যদিকে এন্ড্রু সামিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার গার্লফ্রেন্ডের ফোন নাম্বার হ্যাক করে বের করে ফেলে। এরপর সামিরের গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করে সামিরের বর্তমান মোবাইল নাম্বারটি কালেক্ট করে। আনিল এবং মারিয়া সেই ফোন নাম্বার ট্র্যাক করে সামিরকে ধরার জন্য তার লোকেশনে চলে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে পুরোই শকড হয়ে যায়। তারা দেখতে পায় সামিরের লাশ একটি বিছানায় পচে গলে আছে। তারা বুঝতে পারে সামিরকে 3-4 দিন আগে মেরে ফেলা হয়েছে এবং আসল সাইকো কিলার তাদেরকে বোকা বানিয়েছে। সে ইচ্ছে করে ফ্রিজের বক্সে সামিরের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। অন্যদিকে খুনি আবারও পুলিশের ওয়েবসাইট হ্যাক করে কিভাবে সে 3 জন পুলিশকে মেরেছিল সেই ভিডিও আপলোড করে দেয়। এন্ড্রু অনেক চেষ্টার পর সেই ভিডিও বন্ধ করতে সক্ষম হয়। সিন শিফট হয়। এন্ড্রু তার ঘুম বাদ দিয়ে রাতেও কাজ করতে শুরু করে দেয়, কারণ কিলার তার বানানো ওয়েবসাইট হ্যাক করায় তার ভেতর একটা জেদ কাজ করতে থাকে। সে যেভাবেই হোক কিলারকে ধরতে চায়, তাই পুরো এলাকার সিসিটিভি ফুটেজ সে তদারকি করতে থাকে। আনোয়ার চা বানাতে গিয়ে মূর্তির দিকে নজর পড়লে মূর্তির গায়ে সে একটি সাইন দেখতে পায়। মূলত চায়ের পানির গরম জলীয় বাষ্প মূর্তির গায়ে লাগার কারণে সেখানে মূর্তি প্রস্তুতকারকের সাইন দেখা যায়। আনোয়ার সেই সাইন থেকে মূর্তির কারিগরের ঠিকানা নিয়ে পরদিনই তারা কারিগরের বাড়ি পৌঁছে যায়। সেই কারিগর তাদেরকে বলে, যখন শুনেছি খুনের সাথে মূর্তির একটি সম্পর্ক রয়েছে, তখন আমি জানতাম কোচি পুলিশ আমার কাছে আসবে। আপনারা যে মূর্তিগুলো পেয়েছেন সেটি আমারই তৈরি। প্রায় 6 মাস আগে একজন লোক মূর্তির অর্ডার দিয়ে যায়। তার শর্ত ছিল মূর্তির চোখ যাতে সুন্দর হয় এবং মূর্তিতে যেন আমার কোনো সাইন না থাকে। তবে আমি আমার কোনো কাজে নিজের সাইন ছাড়া কাউকে দেইনি, তাই এটিতেও তাকে ফাঁকি দিয়ে আমি আমার সাইন দিয়েছিলাম। কিছুদিন পর সে এসে মূর্তিগুলো নিয়ে যায়। তখন মারিয়া জিজ্ঞেস করে, আপনি কি তাকে দেখলে চিনতে পারবেন বা তাদের কোনো স্কেচ আঁকতে পারবেন? তখন লোকটি তার চোখ থেকে চশমাটি খুলে বলে, তারা মূর্তি নিয়ে যাওয়ার আগে আমার চোখ দুটো নষ্ট করে দিয়ে যায়, যাতে তাদের সম্পর্কে কোনো ইনফরমেশন না দিতে পারি। এরপর সেই কারিগরের মেয়ে এসে বলে, সেই দিন আমি থানায় গিয়েছিলাম ফেসবুকে মূর্তি নিয়ে পোস্টটি দেখে, কিন্তু তখন একটি আননোন নাম্বার থেকে কল করে আমাকে হুমকি দেওয়া হয়। আমি পুলিশকে কিছু জানালে তারা আমাদেরকে মেরে ফেলবে, তাই আমি ভয়ে চলে আসি। এরপর কারিগরটি বলে, সে আমার থেকে 5টি মূর্তি বানিয়ে নিয়েছে। এখন পর্যন্ত সে 3 জনকে মেরেছে, আরো 2 জনকে মারা বাকি আছে। এন্ড্রু কয়েকজন পুলিশদের নিয়ে একটি মিটিং করে। সেখানে সে একটি অ্যাপ সবার মোবাইলে ইনস্টল করে দেয়। এই অ্যাপের মাধ্যমে যে কোনো পুলিশের ফোন কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা যাবে। পুলিশের অস্বাভাবিক গতিবিধি হলেই কন্ট্রোল রুমে মেসেজ চলে আসবে। সব পুলিশের মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করে দেওয়া হয়। সিন শিফট হয়। প্রতিদিনের মতো পুলিশের একটি দল রাস্তায় টহল দিচ্ছিল। সেখান থেকে এসআই শরৎচন্দ্র তার সহকর্মীদের জানায় সে বাড়িতে চলে যাচ্ছে, সবাই যাতে ঠিক মতো টহল দেয়। এই বলে সে তার গাড়িতে করে বাড়ির দিকে চলে যায়। শরৎচন্দ্রের গাড়িটিকে একটি সবুজ ভ্যান ফলো করতে থাকে। শরৎচন্দ্র বাসায় পৌঁছালে তার বাসার বিদ্যুৎ চলে যায়। সে হঠাৎ পেছনে ফিরে দেখে নেকড়ের মুখোশ পরা 2 জন দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে এইগুলো সেই সিরিয়াল কিলাররা। সে গিয়ে ছেলে দুটিকে মারতে থাকে, তবে তাদের সাথে সে পেরে ওঠে না। শরৎচন্দ্রের মোবাইলটি থেকে কন্ট্রোল রুমে মেসেজ চলে আসে। তখন আনোয়ার পুলিশের টিম সহ শরৎচন্দ্রের বাড়ির দিকে চলে যায়, কিন্তু তারা দেখতে পায় শরৎচন্দ্রের ঘর এলোমেলো হয়ে পড়ে আছে এবং তাকে কেউ উঠিয়ে নিয়ে চলে গেছে। আনোয়ার সেখান থেকে একটি স্পিন খুঁজে পায়। পরদিন 2 জন ছেলে ছদ্মবেশে শরৎচন্দ্রের লাশটি সবার সামনে মেট্রো রেলে রেখে যায়। তারা ছদ্মবেশে থাকায় কেউ তাদের চিনতে পারে না। লাশটি ময়না তদন্ত করে ডাক্তার জানায় এখানে নতুন করে বলার মতো কিচ্ছু নেই, এই খুনের ধরন আগেরগুলোর মতোই। এরপর সেখানে পুলিশ কমিশনার এসে মারিয়াকে বলে, এই কেস থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একে একে 4 জন পুলিশ খুন হয়েছে আর তোমরা কোনো ক্লুই বের করতে পারোনি। আজ থেকে এই কেসের দায়িত্বে মিস্টার প্রকাশকে দেওয়া হয়েছে। মারিয়া সহ তার সকল টিম হতাশ হয়ে যায়। এরপর রাতে হঠাৎ প্রদীপ আনোয়ারকে ফোন করে জানায় অন্য সবার মতো শরৎচন্দ্রের শরীরেও ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে, তবে তার শরীরে টেনোরনিম নামক আরেকটি ওষুধ পাওয়া গিয়েছে। সে উচ্চ রক্তচাপে ভুগছিল, তাই এই ওষুধের বড় একটি ডোজ নিয়েছিল। এরপর আনোয়ার কিছু একটা ভেবে দ্রুত মারিয়ার বাসায় চলে যায়। মারিয়াকে সে বলে,
তারা ভিকটিমকে হিপনোটাইজ করে তাদের তুলে নিয়ে যেত। ভিকটিমদের মধ্যে সবাই জলপিডেম নামক ঘুমের ওষুধ সেবন করত। এটি শুধু ওষুধ নয়, এইটির মাধ্যমে মানুষকে হিপনোটাইজ করা যায়। খুনি প্রথমে নেকড়ের মুখোশ পরে ভিকটিমদের সামনে চলে আসতো, যার ফলে ভিকটিমরা ভয় পেয়ে যেত। তখনই তারা ভিকটিমের শরীরে জলপিডেম ওষুধটি প্রয়োগ করত। কিন্তু অফিসার শরৎচন্দ্র যেহেতু ব্লাড প্রেশারের ওষুধ সেবন করত, তাই ঘুমের ওষুধটি তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। তাই কিলাররা তাকে হিপনোটাইজ করতে পারেনি। তাকে তুলে নেওয়ার সময় তার সাথে ধস্তাধস্তি করতে হয়েছিল। আনোয়ার আরও বলে ওই কিলার খুবই বুদ্ধিমান এবং একজন বড় মানের সাইকোলজিস্ট। কারণ বড় মানের সাইকোলজিস্ট না হলে মানুষকে কিভাবে হিপনোটাইজ করা যায় তার কৌশল জানার কথা না। এরপর মারিয়া বলে এখানে তো অনেক বড় বড় সাইকোলজিস্ট রয়েছে, এদের মধ্যে থেকে আমরা কিভাবে কিলারকে খুঁজে বের করব? তাছাড়া এই কেস থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এখন আর তোমাকে হেল্প করতে পারবো না আনোয়ার। এরপর আনোয়ার বাসায় চলে আসে এবং তার মেয়ের সাথে একটি স্পিন নিয়ে খেলতে থাকে। তখনই স্পিনটা ঘুরাতে থাকলে তার হঠাৎ কিছু একটা মনে পড়ে। সে তখনই প্রীতির কাছে যায়, প্রীতিকে বলে স্পিন হাতে নিয়ে ধরা খেয়েছে এমন একজন আসামির কিছু ইনফরমেশন দিতে। এরপর তারা দুজন অনেক খোঁজাখুঁজির পর সাইমন মাঞ্জুরান নামক একজন আসামির ফাইল খুঁজে পায়। সেখানে তারা দেখে সাইমন একজন সাইকোপ্যাথ ছিল, একই সাথে সে একজন বড় মাপের হ্যাকারও ছিল। সে প্রায় তার বাবার টাকা চুরি করে ডার্ক ওয়েবে লাইভে মানুষকে হত্যা করার ভিডিও দেখতো। এসব দেখে তার বাবা মা তার সাথে কথা বলা বাদ দিয়ে দেয়। তখনই সে নিজের বাবা মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দেয়। এরপর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার সময় তার হাতে সেই স্পিনটি ছিল। এরপর আনোয়ার নতুন অফিসার প্রকাশকে গিয়ে সাইমনের কথা বলে। তখন প্রকাশ বলে সাইমন অনেক আগে জেলখানায় আগুন লাগায় মারা যায়, এই কেসের সাথে তার কোনো যোগসূত্র নেই। কিন্তু আনোয়ার সেটি বিশ্বাস করে না। তখন আনোয়ার সাইমনের একটি ছবি নিয়ে এন্ড্রুর কাছে যায়। এরপর এন্ড্রু বলে ওই দিন মেট্রো রেলে যেই মহিলা শরৎচন্দ্রের লাশ রেখে গিয়েছিল তার সাথে সাইমনের চেহারার মিল রয়েছে। আসলে মেট্রো রেলে ওই মহিলাই ছিল সাইমন। এরপর আনোয়ার এই তথ্যটি প্রকাশকে জানানোর জন্য থানায় যায়। তখন প্রকাশ আনোয়ারকে জানায় তুমি ঠিক ছিলে, এই সব খুন সাইকোপ্যাথ সাইমন করেছিল, তবে আজ সে আত্মহত্যা করেছে। এই কথা শুনে আনোয়ার শকড হয়ে যায় এবং গিয়ে দেখে সত্যি সাইমন তার অন্য এক সহযোগীকে নিয়ে আত্মহত্যা করেছে। তাদের লাশের পাশে সেই মূর্তিটিও ছিল। এরপর প্রকাশ প্রেস মিটিং এ জানায় সিরিয়াল কিলারদের হত্যা রহস্য উদ্ঘাটন হয়েছে। আজকে সেই কিলাররা নিজেরাই আত্মহত্যা করেছে। প্রেস মিটিংটি আনোয়ার দেখে, কিন্তু সে বিশ্বাস করে না যে সাইমনই আসল খুনি ছিল। সে আনিলকে জানায় সাইমন তাদের জীবনকে খুবই ভালোবাসতো, তার আত্মহত্যা করার প্রশ্নই উঠে না। সেখান থেকে চলে আসার সময় আনোয়ারের সিনেমার প্রথমে দেখানো সিরিয়াল কিলার রিপার রবির কথা মনে পড়ে। সেদিন সে রিপার রবিকে যখন জিজ্ঞেস করেছিল তুমি এত খুন করার পরও ধরা পড়লে না কেন, তখন রিপার রবি বলে আমি প্রতিটি খুনের পর 2 বছর বিরতি দিতাম। তখন পুলিশ সহ সবাই মনে করত রিপার রবি হয়তো থেমে গিয়েছে, সে আর খুন করবে না। এরপর আমি আবারও আরেকটি খুন করতাম। এর পরের দিন হঠাৎ করে আনোয়ারের কাছে মূর্তি প্রস্তুতকারক সুধাকরের কল আসে। সে দ্রুতই সুধাকরের বাড়িতে চলে যায়। তখন সুধাকর তাকে জানায় সেই কিলার আবারও এসেছিল, আমার কাছ থেকে 6 নাম্বার মূর্তিটিও নিয়ে গেছে। কিন্তু এইবার আর আমি ভুল করিনি, আমার মেয়ে তার চেহারা দেখেছে এবং সেই কিলারের ছবিও এঁকে রেখেছে। তখন তারা কিলারের ছবি আনোয়ারকে দেখায়। আনোয়ার ছবিটি দেখে পুরোই হতবাক হয়ে যায়, কারণ ছবিটি ছিল আনোয়ারেরই আইডল ডাক্তার বেঞ্জামিন লুইসের, যার বই পড়ার জন্য আনোয়ার তার স্টুডেন্টদের উৎসাহিত করত। এরপর সিন শিফট হয়। আনোয়ার বেঞ্জামিন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য তার গ্রামে চলে যায় এবং তার এক আঙ্কেলকে খুঁজে পায়। বেঞ্জামিনের আঙ্কেল বেঞ্জামিন সম্পর্কে বলতে থাকে। সে বলে বেঞ্জামিনকে আমি প্রথম দেখেছিলাম থানায়, তার বাবাকে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে থানায় নিয়ে যায়। এরপর বেঞ্জামিনকে আমি আমার সাথে নিয়ে আসি। সে বলছিল তার বাবার কোনো দোষ নেই। এরপর বেঞ্জামিন বলতে থাকে তার মা নেই, বাবা আর বোনকে নিয়ে তাদের সুখী পরিবার ছিল। একদিন তার বাবার কাছে তাদের স্কুল থেকে খবর আসে যে তার ছোট্ট মেয়ে রেবেকা প্রেগনেন্ট। সে এই কথা শুনে অনেক ভেঙে পড়ে। রেবেকাকে অনেক জিজ্ঞেস করে এই কাজ কে করেছে, কিন্তু সে কাউকে কিচ্ছু বলে না। একদিন তার বাবার ভেঙে পড়া দেখে সে বাবাকে জানায় তাদের চার্চের ফাদার বেনেট তার সাথে এই বাজে কাজ করেছে এবং এসব কথা বাইরে না জানানোর জন্য সে তাকে হুমকিও দিয়েছে। তখন তারা থানায় বেনেটের নামে মামলা করে। এই সময় ওই থানার দায়িত্বে ছিল আনিল এবং শরৎচন্দ্র। সে তখন মামলাটি নেয়, কিন্তু পরে গিয়ে বেনেটের কাছ থেকে টাকা খায় এবং রাতে গিয়ে বেঞ্জামিন সহ রেবেকাকে মারধর করে। তাদের বাবাকে বলে তুই স্বীকার করবি তোর মেয়েকে তুই নিজে ধর্ষণ করেছিস, না হলে তোর ছেলে মেয়েদের মেরে ফেলবো। তখন বেঞ্জামিনের বাবা তার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য নিজের মেয়ের ধর্ষণের দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। বেঞ্জামিনের বাবাকে তার নিজের মেয়েকে ধর্ষণের দায়ে জেলে নিয়ে যায়। বেঞ্জামিনের বাবা এই অবিচার সহ্য করতে না পেরে জেলের মধ্যে আত্মহত্যা করে। পুলিশের উপর বেঞ্জামিনের ক্ষোভ ছিল অনেক। এরপর থেকে আমি
আমি বেঞ্জামিনকে বড় করছি। সে পড়ালেখায় খুব ভালো ছিল, তার সাথে অনেকদিন আমার যোগাযোগ নেই। সে পড়ালেখার জন্য দেশের বাইরে চলে গিয়েছে। এরপর আনোয়ার আনিলকে ফোন করে জানায় এই সব হত্যা করেছে ডাক্তার বেঞ্জামিন লুইস। এই সব কিছুর জন্য দায়ী তুমি এবং নিহত পুলিশ অফিসার শরৎচন্দ্র। সে আনোয়ারকে এসব কিছু কারোর সাথে শেয়ার না করে একটি জায়গায় চলে আসতে বলে। আনোয়ার তার সাথে দেখা করতে গেলে এন্ডু তাকে ফোন করে জানায় আনিলের হাত থেকে মোবাইল পড়ে গিয়েছে, তাই তার কাছে মেসেজ চলে এসেছে। তখনই আনোয়ার বুঝতে পারে আনিলকেও বেঞ্জামিন তুলে নিয়ে গিয়েছে। আনোয়ার দ্রুত আনিলের লোকেশনে গিয়ে দেখতে পায় আনিলের গাড়ি সেখানে পড়ে আছে, কিন্তু আনিল নেই। সে দেখতে পায় সেখানে ড্রোন ক্যামেরা দিয়ে একটি নাটকের শুটিং হচ্ছে। ক্যামেরা চেক করে সেখানে অপহরণে ব্যবহৃত সবুজ গাড়িটি দেখতে পায়। তখন সে এন্ড্রুকে গাড়ির লোকেশন বের করতে বলে। এন্ড্রু সেই লোকেশন বের করেও ফেলে। এন্ড্রু জানায় এটি একটি শূকরের খামারের গাড়ি, যেটি দিয়ে শূকরের খাবার সংগ্রহ করা হয়। আনোয়ার সেই খামারের নামটি জেনে আরো দুইজন পুলিশকে নিয়ে সেখানে চলে যায়। তখন আমরা দেখতে পাই বেঞ্জামিন আনিলকে বেঁধে রেখেছে আর বলছে অন্য পুলিশদের লাশ আমি ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমার লাশ কেউ খুঁজে পাবে না। খামারের শূকরগুলোকে 2 দিন ধরে আমি কোনো খাবার দেইনি, ওগুলো ক্ষুধার্ত হয়ে আছে। যতক্ষণ তোমার উপর থেকে আমার রাগ না কমবে আমি ততক্ষণ তোমাকে কাটতে থাকবো আর শূকরগুলোকে তোমার মাংস দেব। এরপরে সেখানে আনোয়ার চলে আসে। সে বেঞ্জামিনকে থামতে বললেও সে না থেমে আনোয়ারের উপর অ্যাটাক করে। তখন সেখানে মারিয়া এসে আনোয়ারকে রক্ষা করে এবং বেঞ্জামিনকে গ্রেফতার করে নিয়ে যায়। আনোয়ার আহত হয়, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানে আনিল এসে আনোয়ারকে বলে সেদিন ফাদারের জন্য আমার এমনটা করতে হয়েছিল। তুমি যদি কনসালটেন্ট ক্রিমিনোলজিস্ট পদে চাকরিটি পেতে চাও তাহলে তুমি যা জানো তা তোমার কাছেই রাখবে, কারোর সাথে শেয়ার করার কোনো দরকার নেই। সিন শিফট হয়। সেখানে মারিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছিল বেঞ্জামিন কিভাবে এসব খুনের প্ল্যানিং করে এবং খুনগুলো সম্পন্ন করে। বেঞ্জামিন জেলখানায় অগ্নিকাণ্ডের নাটক বানিয়ে সেখান থেকে মানসিক রোগী সাইমনকে বের করে আনে। অন্যদিকে সাইমনের সাথে পরিচয় ছিল আরেক মানসিক রোগী অরবিন্দের। পুলিশদের তুলে নেওয়ার কাজে এই দুইজনকে ব্যবহার করা হতো। খামারের যেই ভ্যান দিয়ে শূকরের খাবার সংগ্রহ করা হতো তারা সেই ভ্যানটি দিয়ে পুলিশদের তুলে আনতো, তাই কেউ তাদের সন্দেহ করেনি। কিন্তু পুলিশের উপর বেঞ্জামিনের এই ক্ষোভের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এরপর মারিয়া বেঞ্জামিনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তবে বেঞ্জামিন কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। তখন আনোয়ার জিজ্ঞাসাবাদের জন্য আসলে বেঞ্জামিন বলে আপনি অনেক বড় গোয়েন্দা হতে পারবেন। সাইমনের ভুল করে একটি স্পিনার ফেলে আসার সূত্র ধরে আপনি কেসটা এই পর্যন্ত নিয়ে এসেছেন। আনোয়ার বলে আপনিও একজন জিনিয়াস, এত ভালোভাবে প্ল্যান করলেন কেউ আপনাকে ধরতে পারলো না। 5 জন পুলিশকে মারলেন, যার মধ্যে 3 জন পুলিশের সাথে আপনার কোনো শত্রুতা নেই। তাদেরকে র্যান্ডমলি অ্যাটাক করলেন যাতে পুলিশ কোনো ক্লু খুঁজে বের করতে না পারে। তাছাড়া ফাদার বেনেটকে মারলেন অন্য উপায়ে। জেলখানার আগুনে ফাদার বেনেটকে মেরে ফেলে সাইমনকে বের করে আনলেন। সবাই ভেবেছিল সেটা সাইমনের লাশ। আপনি সব সত্যিটা কেন পুলিশকে জানাচ্ছেন না? আমি জানি কারা আপনার পরিবারকে নষ্ট করেছে। আপনি পুলিশকে জানালেই তো বিচার পাবেন। বেঞ্জামিন জানায় এই প্রতিশোধ আমার একান্তই নিজের। আনোয়ার আবার বলে আপনার প্রধান শত্রুদের একজন ছিল আনিল, সে কিন্তু এখনো বেঁচে আছে। বেঞ্জামিন বলে আমার নীতিমূর্তির এখনো একটি তোলা আছে আনিলের জন্য। আনোয়ার সেখান থেকে চলে আসে। সে ভাবতে থাকে বেঞ্জামিন আনিলকে ছেড়ে দেওয়ার লোক না। অন্যদিকে বেঞ্জামিনকে কোর্টে নেওয়ার নাম করে কিছু পুলিশেরা তাকে ক্রস ফায়ার করতে নিয়ে যায়। আনোয়ার বুঝতে পারে আনিলের সাথে খারাপ কিছু একটা হতে যাচ্ছে। সে আনিলকে ফোন করতে থাকে, কিন্তু আনিল সেটি রিসিভ করে না। হঠাৎ আনিলের বাসায় একটি মেয়ে আসে। এদিকে একটি নির্জন জায়গায় বেঞ্জামিনকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হয়। আনিল ফোন রিসিভ না করায় আনোয়ার দ্রুত আনিলের বাড়ির দিকে চলে যায়। সে গিয়ে দেখতে পায় একটি মেয়ে আনিলের বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে। আনোয়ার আনিলের বাসার ভেতর গিয়ে দেখে আনিল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আনোয়ার মেয়েটিকে দেখার জন্য দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রেবেকা বলে ডাক দিলে মেয়েটি ফিরে তাকায়। এই মেয়েটি আর কেউ না, সে হচ্ছে বেঞ্জামিনের বোন রেবেকা। রেবেকা আনিলকে মেরে তার প্রতিশোধ নিয়ে ফেলে। আর এখানে সিনেমাটির সমাপ্তি ঘটে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন চ্যানেল হিসেবে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য।